হ্যাঁ, যেটা বলছিলাম। তো অক্সিজেনের আমরা ভিবিটি স্ট্রাকচারটা দেখি। 2s2 2p4, আমি যেভাবে বলবো সেভাবে লিখবে। 2s এ দুটো ইলেকট্রন বসাও, আর 2p তে টোটাল 4টে ইলেকট্রন এইভাবে বসাও। এখানে দুটো ইলেকট্রন দাও আর এখানে দুটো ইলেকট্রন দাও। এটা গেল একটা অক্সিজেন অ্যাটমের কনফিগারেশন। 2s এ ছিল দুটো ইলেকট্রন, আর 2p তে ছিল আমাদের 4টে ইলেকট্রন। এবারে আমি যদি আরেকটা অক্সিজেন আঁকি, সেই অক্সিজেনেরও তাই সিস্টেম। 2s এ আছে দুটো ইলেকট্রন, আর একই রকম ভাবে আমরা 2p তে যাব, 2p তে আছে আমাদের 4টে ইলেকট্রন। এবার ভিভিটি তে বারে বারে বলেছিলাম যে অরবিটাল গুলোতে আনপেয়ার্ড ইলেকট্রন থাকে তারাই বন্ডিং এ পার্টিসিপেট করে। ওই জন্য আমরা এভাবে বলেছিলাম দুটো পি অরবিটালে আনপেয়ার্ড আছে, তাহলে অক্সিজেনের আমরা দুটো অরবিটাল আঁকবো। এই দিকটা যদি আমাদের পিএক্স অরবিটাল হয়, আর এই দিকটা, বা এটাকে পিজেড ও ধরা যেতে পারে, এমন ব্যাপার নেই যে এটাই পিএক্স হবে। এটাকে যদি আমরা পিজেড অরবিটাল ধরি, আর এটাকে ঘুরিয়ে নিল এখন। যেটা বলছিলাম, তো ধরো এটা পিজেড অরবিটাল আর এটা আমাদের পিএক্স অরবিটাল আছে। তো এবার সবাই জানে পিজেড পিজেড যদি হেড টু হেড ওভারল্যাপ করে, বলতো সিগমা করে না পাই করে? পিজেড পিজেড হেড টু হেড করলে সিগমা করে না পাই করে? অ্যান্সার করবে, নাহলে ক্লাস ভাল লাগবে না। কারো আওয়াজ পেলাম না। পিজেড পিজেড সিগমা করে না পাই করে? সিগমা। হ্যাঁ, চন্দ্রিমার আওয়াজটা খুব লো আছে, যাই হোক সিগমা করে। তো ঠিক আছে, পিজেড হ্যাঁ, পিজেড সিগমা করে। আর পিএক্স পিএক্স কি করে? পিএক্স পিএক্স পাই স্যার। পাই করে স্যার। স্যার পাই, পাই বন্ড। এরা পাই বন্ড করে। তো ওই জন্য আমরা এরকম দেখিয়েছিলাম যে অক্সিজেন অক্সিজেনের মধ্যে দুটো বন্ড হয়, একটা বন্ডকে আমরা বলি সিগমা বন্ড আর একটা বন্ডকে আমরা বলি পাই বন্ড। এখন জানো, যদি আমি এই অরবিটাল পিকচার দেখে বোঝাই, যখন এরা এরা ওভারল্যাপ করে যাবে, এই অযুগ্ম ইলেকট্রন আর অযুগ্ম থাকে না, এরা যুগ্ম হয়। সেম ভাবে যখন এরা এরা ওভারল্যাপ করে, এরাও তাই, এরা অযুগ্ম থাকে না, এরা যুগ্ম হয়। মোদ্দা কথা, অক্সিজেন মলিকিউলের মধ্যে যদি খোঁজো, কোথাও কোনো অযুগ্ম ইলেকট্রন থাকবে না, সব ইলেকট্রন গুলো যুগ্মই থাকবে। তাহলে বলো তো, অক্সিজেনকে আমরা প্যারাম্যাগনেটিক বলা উচিত নাকি ডায়াম্যাগনেটিক বলা উচিত? ভেবেচিন্তে উত্তর দেবে। অক্সিজেন প্যারা নাকি ডায়া? প্যারা। অক্সিজেন না, প্যারা না। কারণ কি, অক্সিজেনের ভিবিটি অনুযায়ী কোনো অযুগ্ম ইলেকট্রনই নেই। অক্সিজেন হওয়া উচিত ডায়াম্যাগনেটিক। আসলে অযুগ্ম থাকলে আমরা প্যারা বলি, অযুগ্ম না থাকলে আমরা ডায়া বলি। আমরা যেহেতু দেখছি এই ইলেকট্রন আর এই ইলেকট্রন ওরা পেয়ার্ড আপ করছে, আবার এটা এটা পেয়ার্ড আপ করছে, ফলে অযুগ্ম ইলেকট্রন থাকার প্রশ্নই নেই। ওই জন্য অক্সিজেনকে সবাই ডায়াম্যাগনেটিক বলতো আগে। তার মানে যখন এমওটি আবিষ্কার হয়নি, তার আগে পর্যন্ত সবাই অক্সিজেনকে ডায়াম্যাগনেটিক বলতো। কিন্তু সমস্যা দাঁড়ায় যখন এক্সপেরিমেন্টালি, ধরো অক্সিজেন মলিকিউলের কাছাকাছি যখন একটা ম্যাগনেটিক ফিল্ড রাখা হয়, দেখা গেছে ম্যাগনেটিক ফিল্ডের সাথে ওর ইন্টারাকশন হয়। তার মানে থিওরিটিক্যালি যতই আমরা ওকে ডায়াম্যাগনেটিক বলি, কেউ একজন বলে দিয়েছে অজান্তেই, কিন্তু প্র্যাকটিক্যালি অক্সিজেন ডায়াম্যাগনেটিকই না, ও অ্যাকচুয়ালি প্যারাম্যাগনেটিক। এই যে ঘটনাগুলো, এরকম আরো অনেক ঘটনা আছে যেগুলো ভিভিটি সঠিকভাবে ব্যাখ্যা দেয় না। এই ঘটনাগুলোকে ব্যাখ্যা করার জন্যই আমাদের নতুন থিওরি দরকার, ওর নাম এমওটি। তো আমরা এই জন্য এমওটি পড়বো। এমওটি সাকসেসফুলি অক্সিজেন ডায়া কেন না ও কেন প্যারাম্যাগনেটিক, এই ঘটনাগুলো এমওটি এক্সপ্লেন করবে। তো এমওটি ইনিশিয়ালি একটুখানি কঠিন লাগবে। ধরো আজকের ক্লাসটা যদি আমি 1.5 ঘন্টাতে ভাগ করি, প্রথম 1 ঘন্টা তোমাদের কঠিনই লাগবে। প্রথম 1 ঘন্টা দেখবে যে কিছুই বুঝি না, হ্যাঁ অসুবিধা হচ্ছে, কিন্তু পরের আধ ঘন্টাতে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। আমি লাস্টে ফিডব্যাকটা নেব, কতটা বুঝলে পরে আমি জিজ্ঞেস করবো তোমাদেরকে। তাহলে শুরু করি আমরা এমওটি। এমওটি হাইড্রোজেন মলিকিউল দিয়ে শুরু করব। সবার আগে তোমরা হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে জানো? আমি যদি একটা হাইড্রোজেন অ্যাটমের কথা ভাবি, ওর একটা ইলেকট্রন আছে, সেটা 1s1, এইভাবে থাকে ইলেকট্রন বিন্যাস এরকম। ভিবিটি বলে যে হাইড্রোজেনের যেহেতু একটাই 1s ইলেকট্রন, আমরা 1s এই ইলেকট্রন অরবিটাল দুটোকে কাছাকাছি আনি। কাছাকাছি আনলে এরকম ভাবে এরা ওভারল্যাপ করে, আর এই জায়গাটাকে আমরা বলি হলো সিগমা বন্ড। তো 1s এরকম ভাবে ওভারল্যাপ করে সিগমা বন্ড বানায়। এবার এমওটিতে এরকম ওভারল্যাপের কনসেপ্ট নেই, কারণ ওরা বলে ইলেকট্রনের তো সবসময় যে পার্টিকেল নেচারই থাকবে তা নয়, ইলেকট্রনের ওয়েভ নেচারও থাকে। এমওটি ইলেকট্রনের ওয়েভ নেচারকে কনসিডার করে। ওদের বক্তব্য, আমি যদি 1s অরবিটালকে ভাবি, আমরা 1s অরবিটালকে এইরকম ভাবে একখানা ওয়েভের মতো করেই ভাববো। তোমরা এরকম ভাবে সবাই একটা ওয়েভ ড্র করো, ওয়েভটার মাঝখান দিয়ে একটা দাগ দাও,
এই ওয়েভটাকে নাম দাও ψ1s। 1s বলার কারণ এটা 1s অরবিটাল। ψ কেন বললাম? আমরা ওকে ওয়েভ হিসেবে ভাবলাম। এটাকে বলে ওয়েভ ফাংশন রিপ্রেজেন্টেড বাই ψ1s। এবারে ওয়েভের কেমিক্যাল অ্যাটমিক স্ট্রাকচারের একদম শেষের ক্লাসে করিয়েছিলাম যে এরকম যদি ওয়েভ থাকে তো ওয়েভের দুটো ফেজ হয়। এই ওপরের গুলোকে আমরা একই ফেজ বলি, পজিটিভ বলে, আর নিচের গুলোকে একই ফেজ, নেগেটিভ। এই পজিটিভ নেগেটিভ কিন্তু কোনো রকম ইলেকট্রন কম বেশির সাইন এগুলো বোঝায় না, ওরা ফেজ বোঝায়। ওপরের গুলো একই টাইপের ফেজ ওই জন্য প্লাস, আর নিচের গুলো একই টাইপের ফেজ ওই জন্য মাইনাস। তো এরকম ভাবে ফেজ হয়। এখন এমওটির বক্তব্য, আমি যদি দুটো হাইড্রোজেন অ্যাটমকে কম্বাইন করাই এর মানে আমাদের দুটো ওয়েভ ফাংশন, একটা হাইড্রোজেন অ্যাটমের ψ1s, আরেকটা একই রকম ভাবে হাইড্রোজেন অ্যাটম আছে, তারও একটা ওয়েভ ফাংশন হয়, তার নাম হবে ψ1s। দুটোই ψ1s কারণ দুটোই হাইড্রোজেন। এরও পজিটিভের সাথে পজিটিভ এরকম ভাবে ফেজ গুলো লেখা হয়। এমওটি প্রথম যে বক্তব্য, এমওটি বলছে এই যে এটা যেহেতু হাইড্রোজেন অ্যাটমের, আমরা এই টাকে নাম দেব অ্যাটমিক অরবিটাল। তাহলে এটাও একটা অ্যাটমিক অরবিটাল, এও মানে বোঝো অ্যাটমিক অরবিটাল। আর নিচে যেটা আছে এটাও যেহেতু একটা এটাকেও বলা হবে অ্যাটমিক অরবিটাল। তাহলে অ্যাটমিক অরবিটাল কাদেরকে বলছি? যখন হাইড্রোজেনটা অ্যাটম হিসেবে আছে, মলিকিউল বানায়নি, তখন ওর ওয়েভ ফাংশনটার নাম অ্যাটমিক অরবিটাল। এবারে এই দুখানা অ্যাটমিক অরবিটাল যখন কম্বাইন করবে আমরা হাইড্রোজেন মলিকিউল পাবো। এই যে কম্বিনেশনের যে প্রসেস, এই প্রসেসটার নাম তোমরা লিখে নাও LCAO। এটা পরীক্ষায় জিজ্ঞেস করো যে এমওটিতে অ্যাটমিক অরবিটালরা কম্বাইন করে কোন থিওরিতে, কোন ফর্মুলা দিয়ে বা কোন কনসেপ্ট দিয়ে? অ্যান্সার হবে LCAO। ফুল ফর্মটা বলে দিই, এল ফর লিনিয়ার, তোমরা নামটা লিখে নাও, লিনিয়ার কম্বিনেশন। তাহলে লিখে নাও লিনিয়ার কম্বিনেশন অফ অফ অ্যাটমিক অরবিটাল, লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটাল। তো এরকম ভাবে ওরা কম্বাইন করে, পরে আমি থিওরিতে যাচ্ছি। চল আরেকবার রিপিট করি, LCAO এর ফুল ফর্মটা কি সবাই একটু বলো। linear combination of atomic orbital. আচ্ছা, এই প্রসেসটা দিয়ে কি হবে বলো দেখি। এই প্রসেসে কি করব আমরা? তোমরা বলবে স্যার অ্যাটমিক অরবিটালকে কম্বাইন করো, কম্বাইন করে মলিকিউলার অরবিটাল বানাও। হুম, কম্বাইন করো অ্যাটমিক অরবিটালকে, কম্বাইন করে মলিকিউলার অরবিটাল বানাও। এখন কম্বিনেশন দুভাবে হয় বুঝলে, এলসিএ এর যে নিয়ম সেখানে দুরকম কম্বিনেশন হয়। এক, আমরা এই ওয়ান এস এর উপরে, এই ওয়েভটাকে এই ওয়েভের উপরে এমন ভাবে ফেলতে পারি, ফেলার বা ওভারল্যাপ করার দুটো অপশন। এটাকে এমন ভাবে ফেলো যাতে আমি চলো ফেলে দেখাই তোমাদেরকে। জানি না পুরোটা সিলেক্ট করা যাবে কিনা, দাঁড়াও 1 মিনিট, দাঁড়াও একবার চেষ্টা তো করি। হ্যাঁ, সিলেক্ট হয়েছে। এবার দেখো ইন্টারেস্টিংলি, এই ওয়েভটাকে যখন আমি এই ওয়েভের উপরে ফেলবো, এই ফেলাটা লক্ষ্য করো। ছবিটা যদিও আমার খুব ভালো হয়নি, তবুও প্রথম অপশনটায় চলে যাও। আমরা এমন ভাবে ফেললাম যাতে পজিটিভটার উপরে পজিটিভ পড়ে, নেগেটিভটার উপরে নেগেটিভ পড়ে। এই ওভারল্যাপটাকে বলে সেম ফেজ ওভারল্যাপ। তোমরা কি ওভারল্যাপটার মানে বুঝতে পারলে? দেখো আমি কিভাবে নিয়ে যাচ্ছি ওর কাছে। পজিটিভকে পজিটিভের উপরে ফেলছি, নেগেটিভকে নেগেটিভের উপরে ফেলছি, এটাকে বলছি সেম ফেজ ওভারল্যাপ। যদি সেম ফেজ ওভারল্যাপ হয় তাহলে দেখা যায় এই অ্যাটমিক অরবিটালের যে অ্যামপ্লিটিউড ছিল, এই অ্যামপ্লিটিউড গুলোর পরিমাণ বেড়ে যায়। তার মানে নতুন যে ওয়েভ ফাংশনটা তৈরি হয়, সেই ওয়েভ ফাংশনটার অনেক অ্যামপ্লিটিউড বাড়ে। মানে এইভাবে দেখো নতুন ওয়েভ ফাংশন তৈরি হলো। এই ওয়েভ ফাংশনটা যেহেতু অ্যামপ্লিটিউডটা অনেক বেশি, আমরা এটাকে বলি বন্ডিং এমও। আর এও বলবো না, এ মানে অ্যাটমিক অরবিটাল। এরা যেহেতু হাইড্রোজেন মলিকিউল বানিয়ে ফেললো, ওকে আর অ্যাটমিক অরবিটাল বলা যাবে না, এটাকে তখন বলা হবে M.O, মানে মলিকিউলার অরবিটাল। আর যেখানে অ্যামপ্লিটিউড গুলো বাড়ে সেটাকে আমরা বলি বন্ডিং এমও। এটাকে বলবো আমরা বি। বি মানে এটা বন্ডিং, বন্ডিং মানে এটা মলিকিউলার অরবিটাল। তাহলে তৈরি হলো কি করে? LCA ওর নিয়মে সেম ফেজ ওভারল্যাপ করলো। আর এটাকে ম্যাথমেটিক্যালি এরকম ভাবে বলে, মনে করা যাক আমি বন্ডিং বানাবো। বন্ডিং মানে আমরা কাকে কাকে ওভারল্যাপ করিয়েছি? এইদিকে একটা 1s ছিল, এই 1s কে ওভারল্যাপ করিয়েছি, নিচে আরেকটা 1s এর সাথে। তো এই দুটো 1s এর যেহেতু অ্যামপ্লিটিউড গুলো সেম ফেজে পড়ে যোগ হয়েছে, তাই LCA তে এদের মাঝখানে যোগ চিহ্ন দেওয়া হবে। তাহলে LCA নিয়মটা আরেকবার বুঝি।
LCAO তে বন্ডিং এমও তৈরি করার জন্য দুটো ওয়েভ ফাংশনকে যোগ করতে হয়। আর যদি এমন হয় যে তুমি এই ওয়েভ ফাংশনকে এর উপরে এমন ভাবে ফেললে যে প্লাসটা মাইনাসের উপরে পড়লো, মাইনাসটা প্লাসের উপরে পড়লো, তখন কিন্তু নতুন যে ওয়েভটা তৈরি হবে তার অ্যামপ্লিচিউড বাড়বে না, বরং আগের তুলনায় অ্যামপ্লিচিউড বহুগুণ কমে যাবে, সেটা আনস্টেবল হবে। তাকে আমরা বলি অ্যান্টিবন্ডিং মলিকিউলার অরবিটাল। কেউ সাই এবি লেখে, কেউ আবার ওর উপরে স্টার দেয়। স্টার মানে বুঝতে হয় ওরা অ্যান্টিবন্ডিং। আর এটাকে রিপ্রেজেন্ট এভাবে করি, সাই এবি সমান যাদেরকে ওভারল্যাপ করিয়েছো তাদেরকে মাইনাস করবো। এইভাবে এমওটিতে যে কোনো অরবিটালরা কম্বাইন করে, সেই কম্বিনেশনের প্রসেসটার নাম LCAO। যারা কম্বাইন করে তারা এমও বানায়। অ্যাটমিক অরবিটালের নামটা চেঞ্জ হয়ে মলিকিউলার অরবিটাল হয়। এখানে সাই বি একটা এমও, সাই এবি আরেকটা এমও। এই হচ্ছে বেসিক গল্প। আমি আরো দু একটা আলোচনা স্যার করে। হ্যাঁ বলো শুভমিতা। স্যার বলো। এটা আরেকবার বলেন তো। এটা আমি এবি আরেকবার বলছি, তুমি কি একটু পরে জয়েন করেছো? না। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আমি এটা আরেকবার বলবো। ধরা যাক আমি এবার অন্য অন্য একটা অ্যাটম নিব। মনে করো আমি চাইছি কি, এ নামক একটা অ্যাটম আছে আর একটা অ্যাটম আছে বি। আমরা চাই এই দুটো অ্যাটম কম্বাইন করে এ বি বানাবে। এখন যখন ওরা এ হিসেবে আছে তখন এটা অ্যাটম আছে, আমি নিচে লিখলাম এটা অ্যাটম মানে পরমাণু। এটাও অ্যাটম আছে তো নিচে লেখো এটাও পরমাণু। আর এবি তো অ্যাটম না, এটা হয়ে গেল মলিকিউল মানে অণু। এবার কি হয়, যখন এ একা একা ছিল, এর ওয়েভ ফাংশনটাকে ধরা যাক সাই এ বললাম। যেহেতু হাইড্রোজেন বা এ অ্যাটমটা অ্যাটম হিসেবে আছে, একা একা আছে, আমরা এটাকে নাম দেব অ্যাটমিক অরবিটাল। একইভাবে এই অ্যাটমটাকে আমরা বলবো সাই বি, এটাকে আমরা নাম দেব অ্যাটমিক অরবিটাল। বলতো এগুলোকে অ্যাটমিক অরবিটাল বলার কি কারণ, দেখি তোমরা কতটুকু বুঝতে পারলে। এদেরকে আমরা কেন অ্যাটমিক অরবিটাল বলছি? কেউ কিছু বলে না। কিরে বলো, এদেরকে অ্যাটমিক অরবিটাল কেন বললাম? কারণ এরা অ্যাটমের অরবিটাল। একদম, কারণ এরা অ্যাটমের মধ্যে আছে। এখন এখন এদেরকে আমরা যখন কম্বাইন করব, সেই মেথডটার নাম আবার একই গল্প হবে, LCAO। LCAO তে যে অরবিটালরা কম্বাইন করছে তাদের নাম তো অ্যাটমিক অরবিটাল। এরা যতজন কম্বাইন করবে, কম্বাইন করার পর যখন মলিকিউল বানাবে, তখন মলিকিউলার অরবিটাল তৈরি হবে ঠিক ততগুলো। যেমন লক্ষ্য করো, একটা একটা দুটো এও কম্বাইন করবে, এমও তৈরি হবে দুটো, তাদের মধ্যে একটা বন্ডিং একটা অ্যান্টি বন্ডিং। নিয়ম, যতগুলো অ্যাটমিক অরবিটাল কম্বাইন করে এমও তৈরি হয় ততগুলোই, তাদের অর্ধেক হয় বন্ডিং অর্ধেক হয় অ্যান্টি বন্ডিং। এবারে LCO নিয়মে যেটা বন্ডিং হবে সেটাকে আমরা নাম দেব এরকম ভাবে, সাই এ প্লাস সাই বি। প্লাস দিলাম কেন, ওদের অ্যামপ্লিচিউড গুলো যোগ হয়েছে, এরা সেম ফেজ ওভারল্যাপ করেছে। আর যারা অ্যান্টি বন্ডিং সিচুয়েশনে যাবে, তাদের দুটো অ্যাটমিক অরবিটালকে আমরা মাইনাস করব, একটা সাই এ মাইনাস সাই বি, এখানে অ্যামপ্লিচিউড গুলো কমে যাবে, তাই মাঝখানে সিম্বলটা মাইনাস দিয়েছি। ভাবো, এই যে সাই বি আর সাই এবি, এবির মাথায় স্টার দেয়া যেতে পারে, এদের দুজনকে আর অ্যাটমিক অরবিটাল বলা যাবে না, এদেরকে বলতে হবে মলিকিউলার অরবিটাল। তাহলে LCA ওর নিয়ম তাই, যতজন অ্যাটমিক অরবিটাল কম্বাইন করবে এমও তৈরি হবে ততগুলো, তার অর্ধেক হবে বন্ডিং আর অর্ধেক হবে অ্যান্টি বন্ডিং। এবার আমি একটা পিকচার দিয়ে বিষয়টা ক্লিয়ার করি। মনে করা যাক আমি হাইড্রোজেন অ্যাটমটার এমও ডায়াগ্রাম বানাবো এবারে, হ্যাঁ, পিক্টোরিয়াল প্রেজেন্টেশন। তোমরা এরকম ভাবে বানাও, সবাই সবাই খাতায় করো আমার সাথে সাথে। সবার আগে একটা হাইড্রোজেন অ্যাটম দাও। এই হাইড্রোজেন অ্যাটমের নিচে ওর ইলেকট্রন বিন্যাস লিখে দাও 1s1। আর আমরা এরকম ভাবে একখানা বক্স দেব, বক্সের ভেতরে একটা ইলেকট্রন বসাবো। এটাকে কেউ কেউ বলতে পারে সাই 1s, আবার অনেকে না স্যার, সাইটাকে, হ্যাঁ বলো। একটু এমওটিটা আরেকবার বলতে পারবেন? তুমি কি মাত্র জয়েন করলে? একটু আগে জয়েন করলাম। আচ্ছা আমি বলে যাচ্ছি, দেখতে থাকো, ঠিক বুঝতে পারবে। আমি আবার প্রথম থেকেই বলছি, আসো। তো হাইড্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন 1s1, আমরা এটাকে সাই 1s বললাম, এখানে একটা ইলেকট্রন আছে। এর নিচে আমরা লিখবো A.O। বলো তো A.O কেন লিখলাম, আরেকবার রিপিট। হাইড্রোজেন এটা অ্যাটম আছে না মলিকিউল আছে? অ্যাটম আছে। অ্যাটম অ্যাটম। অ্যাটম আছে, তো অ্যাটম আছে বলেই এও লিখবো, যখনই মলিকিউল হবে তখন এমও লিখবো, গল্প খুব সিম্পল। এবার এইদিকে আমরা আরেকটা সেম ভাবে বক্সের মধ্যে একটা ইলেকট্রন দেই, এটাও একটা হাইড্রোজেন অ্যাটম, এর ইলেকট্রন বিন্যাস 1s1, এটাকে আমরা নাম দেবো সাই 1s, একেও বলা হবে অ্যাটমিক অরবিটাল। এখন LCAO মেথডটা অ্যাপ্লাই করি, এই মেথডে বলা
এই অ্যাটমিক অরবিটালরা যখন কম্বাইন হবে আমাদের এমও তৈরি হবে দুটোই। বলো তো দুটোই এমও কেন তৈরি হবে? রিপিট, দুটো এমও কেন তৈরি হবে? তো একটা তো বন্ডিং অ্যাটম আর একটা অ্যান্টি বন্ডিং। হ্যাঁ, কারণ যত না, উত্তরটা এরকম আসবে, যতগুলো অ্যাটমিক অরবিটাল আছে এমও তৈরি করবে ততগুলো। তাদের অর্ধেক বন্ডিং হয়, অর্ধেক অ্যান্টি বন্ডিং হয়। আমাদের হাতে দুটোই অ্যাটমিক অরবিটাল আছে, এই একটা আর এই একটা। ফলে যেহেতু দুটোই অ্যাটমিক অরবিটাল, তাহলে এমও তৈরি করবে দুটোই। একটা বন্ডিং হবে আর একটা অ্যান্টি বন্ডিং হবে। এবার সিচুয়েশনটা বোঝাই। মনে করো বন্ডিং যেটা তার স্টেবিলিটি বেশি, তাই এনার্জি কম। তোমরা কি করবে, এদের দুজনকে যখন আমরা কম্বাইন করলাম এইভাবে ডট 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 দিয়ে বোঝাবো যে চলো এদেরকে কম্বাইন করছি, এরা কাছাকাছি আসছে। এইবার এদেরকে এখান থেকে নিচে নামিয়ে দাও। নিচে নামানো মানে এদের এনার্জিটা কম, স্টেবিলিটি বেশি। এটা হবে বন্ডিং। এটাকে আমরা নাম দেবো সাই বি, মানে বন্ডিং এমও। আর আরেকটা মানে এমও ওপরে চলে যাবে, যেটাকে আমরা নাম দেবো অ্যান্টি বন্ডিং সাই এবি বা সাই অ্যাস্টেরিক্স। এখন ছাত্ররা যেহেতু সাই নিয়ে খুব একটা মানে একটু ভয় পায়, সাই নিয়ে খুব একটা ওরা মানে কমফোর্টেবল না, তাই তোমাদের বইগুলো না সাই জিনিসটাকে রিমুভ করে দিয়েছে। ওরা বলছে যে ওয়ান এস আর ওয়ান এস, বলো তো ওয়ান এস আর ওয়ান এস যদি ওভারল্যাপ করে তাহলে বন্ডটা সিগমা হয় না পাই হয়? অবভিয়াসলি উত্তর আসবে সিগমা হয়। ওই জন্য যেটা বন্ডিং এমো সেটাকে ওরা নাম দিয়েছে সিগমা ওয়ান এস। যেহেতু ওয়ান এস ওভারল্যাপ করেছে নিচে ওয়ান এস, আর সিগমা বন্ড বানায় বলে সিগমা ওয়ান এস। আর যারা অ্যান্টি বন্ডিং তাদেরকে নাম দেওয়া হয়েছে সিগমা স্টার ওয়ান এস, কারণ আমরা স্টার দিয়ে অ্যান্টি বন্ডিং বোঝাই। আর এরা দুজন, একটা সিগমা ওয়ান এস একটা সিগমা স্টার ওয়ান এস, এদেরকে আর অ্যাটমিক অরবিটাল বলা যাবে না। আমরা এখানে এমও লিখবো আর নিচে হাইড্রোজেন মলিকিউল লিখবো। তাহলে গল্পটা বোঝো, অ্যাটমিক অরবিটাল ওয়ান এস ছিল, ওয়ান এস ছিল, এরা কম্বাইন করলো, দুটো এমও তৈরি করলো। তাদের মধ্যে একটা সাই ওয়ান এস আর একটা সাই স্টার ওয়ান এস। সাই ওয়ান এসটাকে বন্ডিং বলছি, সাই স্টার ওয়ান এস কে অ্যান্টি বন্ডিং বলছি। এদের দুজনের নাম আর অ্যাটমিক অরবিটাল হবে না, এরা হয়ে যাবে এমও, মলিকুলার অরবিটাল। এখন ইলেকট্রন যখন বসাবো, তোমরা মনে করে দেখো আমাদের ইলেকট্রন যখন ফিল আপ করতাম, ইলেকট্রনিক কনফিগারেশনের কথা মনে করাই, ওয়ান এস টু এস টু পি, এই যে অরবিটাল গুলো ছিল, আফবাও প্রিন্সিপাল দিয়ে আমরা এটাকে ফিল আপ করতাম। ওয়ান এস অরবিটালে আগে ইলেকট্রন আসতো, লোয়ার এনার্জি ফিল আপ হলে তারপর টু এস, তারপর টু পি, এভাবে আস্তে আস্তে হায়ার এনার্জির অরবিটাল ফিল আপ হতো। এবং প্রত্যেকটা অরবিটালে ম্যাক্সিমাম দুটোর বেশি ইলেকট্রন থাকতো না। ওই কনসেপ্টই আমরা এখানে অ্যাপ্লাই করবো। দেখো কিরকম, হাইড্রোজেন অ্যাটমে একটা আছে, হাইড্রোজেন অ্যাটমে একটা আছে। ফলে অবভিয়াসলি হাইড্রোজেন মলিকিউলের মধ্যে ইলেকট্রন থাকার কথা দুটো। তো দুটো ইলেকট্রনের এই নিচে থাকবে দুটো, আর উপরে কোনো ইলেকট্রন থাকার কথা না। অর্থাৎ হাইড্রোজেনের এমো ডায়াগ্রাম ছবি হিসেবে না লিখে যদি আমি সিরিয়ালি লিখি, নিয়ম লোয়ার এনার্জিকে আগে লিখবো, হাই এনার্জিকে পরে লিখবো। তাহলে লেখার নিয়মটা এরকম, সিগমা ওয়ান এস দুটো ইলেকট্রন আছে, উপরে টু, আর সিগমা স্টার ওয়ান এস এ কোনো ইলেকট্রন নেই। ব্যাস এইটুকু হলো হাইড্রোজেনের এমো ডায়াগ্রাম। পরীক্ষায় যদি জিজ্ঞেস করে রাইট ডাউন এমো ডায়াগ্রাম অফ হাইড্রোজেন, তোমরা লিখবে সিগমা ওয়ান এস টু আর সিগমা স্টার ওয়ান এস, এর মাথায় কোনো ইলেকট্রন নেই। এই হলো হাইড্রোজেনের এমো ডায়াগ্রাম বানানোর উপায়। এরকম আমি 4-5টা এক্সাম্পল দেবো, দেখবে একদম ক্লিয়ার হয়ে যাবে। এবার এখান থেকে আরেকটা জিনিস ক্যালকুলেট করতে ওরা দেয়, ওটাকে নাম দিই আমরা বন্ড অর্ডার। চলো বন্ড অর্ডার ব্যাপারটা একটু বোঝাই। বন্ড অর্ডার এটা ক্যালকুলেট করতে দেয়, আমি আগে ফর্মুলাটা বলি পরে এক্সাম্পলটা দিচ্ছি। বন্ড অর্ডারের ফর্মুলা লেখো, নাম্বার অফ বন্ডিং ইলেকট্রন মাইনাস নাম্বার অফ অ্যান্টি বন্ডিং ইলেকট্রন ডিভাইডেড বাই 2। এটা বন্ড অর্ডার বের করা ফর্মুলা। তোমরা আরেকবার লেখো, নাম্বার অফ বন্ডিং ইলেকট্রন মাইনাস অ্যান্টি বন্ডিং ইলেকট্রন বাই 2। এবার বন্ডিং মানে কি, স্টার ছাড়া তারা বন্ডিং। ফলে এই যে সিগমা ওয়ান এস এর মাথায় দুটো আছে, এটা বন্ডিং, তাই বন্ডিং এ দুটো ইলেকট্রন বসাও মাইনাস। সিগমা স্টার এটা অ্যান্টি বন্ডিং, অ্যান্টি বন্ডিং এ কোনো ইলেকট্রন নেই, 2 মাইনাস 2 ডিভাইডেড বাই 2, নিচে 2 দিয়ে ডিভাইড করতেই হয়। এই ভ্যালুটা আসলো কত, 1। বন্ড অর্ডার 1 আসার অর্থ, বন্ড অর্ডারের মানটা বুঝতে হবে। বন্ড অর্ডার 1 আসলো এর অর্থ হাইড্রোজেন এবং হাইড্রোজেন এরা নিজেদের মধ্যে একটাই বন্ড করবে, এর বেশি বন্ড করবে না। তার মানে এমওটিতে পরিষ্কার হাইড্রোজেন হাইড্রোজেনের মাঝখানে একটাই বন্ড হবে। এটা ভিবিটিও বলে, এমওটিও বলে। আর যেহেতু তুমি এর এমো ডায়াগ্রামের দিকে তাকিয়ে দেখো, এর মাথায় দুটো ইলেকট্রন আছে, তা আমরা জানি দুটো ইলেকট্রন মানে তো এরা আনপেয়ার থাকবে না, পেয়ার থাকবে। তো দুটো ইলেকট্রনে যদি পেয়ার আপ থাকে, হাইড্রোজেনকে আমরা প্যারাম্যাগনেটিক বলতে পারি না, হাইড্রোজেনকে বলতে হয় ডায়াম্যাগনেটিক। তাহলে এমওটি থেকে এই দুটো জিনিস প্রেডিকশন করা যায়, যে হাইড্রোজেন হাইড্রোজেনের মধ্যে বন্ড কটা, সেটা বন্ড অর্ডার 1 পেয়েছি মানে 1 হবে। আর এটার মধ্যে কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই, তাই আমরা সিস্টেমকে বলবো ডায়াম্যাগনেটিক। এই হচ্ছে আমাদের এমো ডায়াগ্রাম। আমি আরো এমো ডায়াগ্রাম বোঝাবো, আগে বলো এইটুকু আমরা ক্লিয়ার করতে পারলাম কি?
যদি ক্লিয়ার থাকে হ্যাঁ তাহলে আমি স্যার। নেক্সট, কিছুটা ক্লিয়ার হয়েছে আমি জানি। এবার আমি হ্যাঁ এর পরের সিস্টেমটায় চলে যাব, দেখবে একই রকম ভাবে ড্র করব। আমি এবার লিথিয়াম মলিকিউল বানিয়ে দেখাবো তোমাদেরকে। তো স্টেপ আমি যা ফলো করছি তোমরা তাই ফলো করো। প্রথমে আমাকে একটু লিথিয়ামের ইলেকট্রন কনফিগারেশনটা দেখিয়ে দাও, বলো লিথিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশনটা কি। লিথিয়ামের কনফিগারেশন আমি করে দিচ্ছি, চলো। লিথিয়ামের কনফিগারেশন হবে 1s2 2s1, এটা লিথিয়ামের কনফিগারেশন। তাহলে দেখো আগের মতন আবার ছবি বানাবো। তোমরা এখানে প্রথমে একটা বক্স এঁকে 1s করো, তার মাথায় দুটো ইলেকট্রন বসাও। এটা লিথিয়ামের অ্যাটমিক অরবিটাল, আর নিচে আমরা লিথিয়াম অ্যাটম লিখলাম। এটা গেল 1s। দেখো 1s এর পরে ওর 2s আছে, আর 2s কিন্তু খানিকটা ওপরে থাকবে। তো 2s এর এনার্জি বেশি, আমি 2s কে এখানে লিখলাম। একটা ইলেকট্রন আছে, 2s এ একটা ইলেকট্রন দিলাম। এটা একটা লিথিয়ামের সিচুয়েশন। সেম ভাবে এইদিকে আরেকখানা লিথিয়ামকে বসাই, কারণ আমাদের লিথিয়াম মলিকিউল বানাতে গেলে দুটো লিথিয়াম অ্যাটম লাগে। এখানে যথারীতি একটা ইলেকট্রন এখানে বসিয়ে দিলাম, দুটো ইলেকট্রন। 1s আছে, এটাও অ্যাটমিক অরবিটাল, এটাও লিথিয়াম। তারপরে এই জায়গায় 2s আছে, 2s এর মধ্যে একটা ইলেকট্রন বসাও। এই হচ্ছে গল্প, এবার ভালো করে বুঝবে কিন্তু। আমি সবার আগে এই 1s আর 1s, আচ্ছা আমার একটা প্রশ্নের উত্তর চাই, দেখি তোমরা কে কে উত্তরে দিতে পারো। আমি যখন লিথিয়াম এই অ্যাটম দুটোকে কম্বাইন করে নিচে লিথিয়াম মলিকিউল বানাবো, এবং তার নিচে আমি কথাগুলো লিখবো এমও, কেউ বলুক তো লিথিয়াম মলিকিউলের মধ্যে টোটাল এমও কতগুলো থাকা উচিত? তার মানে নাম্বার অফ মলিকিউলার অরবিটাল ইন কেস অফ লিথিয়াম ইজ হোয়াট? দেখি দুটো অ্যান্সার কে দিতে। হ্যাঁ বলো দেখি। দুটো না, দুটো না। লিথিয়াম মলিকিউলের মধ্যে অরবিটাল কটা থাকবে? মলিকিউলার অরবিটাল কটা থাকবে? একটা হবে। চারটা হবে। আমি বলেছিলাম যতগুলো অ্যাটমিক অরবিটাল কম্বাইন করে এমও তৈরি হয় ততগুলি। তুমি অ্যাটমিক অরবিটাল গুনো, এর একজন লিথিয়ামের দুটো আছে, আরেকজনের দুটো, টোটাল চারটা অ্যাটমিক অরবিটাল, ফলে এমও তৈরি হবে 4। তার মধ্যে দুটো হবে বন্ডিং, দুটো হবে অ্যান্টি বন্ডিং। খুব সোজা কনসেপ্ট, আমি দেখাচ্ছি এবারে। প্রথমে 1s কে আমরা ওভারল্যাপ করাই, হ্যাঁ। তাহলে এখান থেকে তোমরা একটা ডট দাও। ডট মানে কি? এটা এনার্জি লেভেল আমরা বোঝাই, যে 1s এর এনার্জি লেভেল আসছিল, আস্তে 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 হঠাৎ করে যখন ওরা সেম ফেজ ওভারল্যাপ করে বন্ডিং বানায়, বন্ডিংটা বেশি স্টেবল, তাই নিচে নেমে যায়। এই যে এই জায়গাটাতে আমরা বসিয়ে দিলাম একখানা এমও, যেটার নাম সিগমা 1s। আর আরেকটা তৈরি করবে অ্যান্টি বন্ডিং। অ্যান্টি বন্ডিং এর এনার্জিটা যেহেতু বেশি, ও আনস্টেবল হয়, তাই অ্যান্টি বন্ডিং কে আমরা খানিকটা হাই এনার্জি লেভেলে নিয়ে চলে গেলাম। এর নাম দেয়া হবে সিগমা স্টার 1s, যেমনটা হাইড্রোজেনে করেছিলাম সেম। তো 1s ওভারল্যাপ করলে দুটোই এমও তৈরি হবে, একটা সিগমা 1s হবে, সিগমা স্টার 1s হবে, বন্ডিং আর অ্যান্টি বন্ডিং। এবারে 2s এর পালা। তো 2s এর এনার্জি লেভেলটা তো একই গল্প। 2s কে যখন আমরা এরকম ভাবে সেম এনার্জি লেভেলে আনবো, এরা যে বন্ডিংটা বানাবে, তো বন্ডিংটার এনার্জি কম বলে এটাকে নিচে রাখো, আর এরা যেটা অ্যান্টি বন্ডিং বানাবে সেটাকে ওপরে নিয়ে চলে যাও। এইভাবে এরও দুটো এমও তৈরি হবে, একটার নাম হবে সিগমা 2s, আরেকটার নাম হবে সিগমা স্টার 2s। এটা 2s বলার কারণটা বলি। আমরা এখানে কোন অ্যাটমিক অরবিটাল ওভারল্যাপ করালাম ভাবো। 2s কে করালাম, নিচে 1s করিয়েছিলাম, উপরে 2s করালাম। ওই জন্য এদের নাম সিগমা 2s আর সিগমা স্টার 2s। তাহলে লিথিয়াম মলিকিউলের যে এমও আছে চারটা, সেই চারটা এমও, প্রথমটা সিগমা 1s, তারপরে সিগমা স্টার 1s, সিগমা 2s, সিগমা স্টার 2s। এখন যদি আমাকে বলে চলো ইলেকট্রন বসাও, তো ইলেকট্রন বসানোর নিয়ম খুব সোজা। একটা লিথিয়ামে আছে টোটাল তিনটে ইলেকট্রন, আমার কাছে দুটো লিথিয়াম আছে, 3+3 মানে ছটা ইলেকট্রন। ছটা ইলেকট্রন আমরা নিচ থেকে পরপর পরপর বসিয়ে যাবো। দেখো ছটা ইলেকট্রন বসাই, বসালেই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এই জায়গায় তোমরা বসাও দুটো ইলেকট্রন, এই জায়গায় দুটো ইলেকট্রন, চারটা হয়ে গেল, এখানে দুটো ইলেকট্রন। এই হচ্ছে ছটা ইলেকট্রন বসালাম। এখন যদি সিরিয়ালি লিখি, সবার আগে সিগমা 1s আছে, দেখো নিয়মটা কিভাবে লিখতে হয়। সিগমা 1s এর মাথায় দুটো ইলেকট্রন আছে, তাহলে সিগমা 1s2 করলাম। প্রথমে আমরা সিগমা 1s2 করলাম, এরপরে চলে যাও। তারপরে কে আছে? সিগমা স্টার 1s, তাহলে তার পরেরটাকে লেখো সিগমা স্টার 1s, তার মাথাতেও দুটো ইলেকট্রন। তারপরে আছে সিগমা 2s, এর মাথায় দুটো ইলেকট্রন। আর সবার লাস্টে সিগমা স্টার 2s আছে, কিন্তু এর মাথায় কোনো ইলেকট্রন নেই। এই হচ্ছে আমাদের এমও ডায়াগ্রাম লেখার টেকনিক। আমরা ডায়াগ্রাম দিয়েও লিখতে পারি, বা পরপর পরপর লেখা যেতে পারে। পরীক্ষায় এই ডায়াগ্রামটা আঁকতে হয় না, এই ডায়াগ্রামটা ছাত্রদের বোঝানোর জন্যই আমরা প্রথম প্রথম দেখাই। পরের দিকে ডায়াগ্রামটা আর আঁকবোই না, পরের দিকে এমনি এই সিরিয়াল এনার্জি অর্ডারটাই আমরা দেখাবো। এবার যদি কাউকে জিজ্ঞেস করি চলো তো এর বন্ড অর্ডার ক্যালকুলেট করা যায়, তাহলে দেখি তো কিভাবে হয়। এর বন্ড অর্ডারের ফর্মুলা ওই একই ছিল,
বন্ড অর্ডারের ফর্মুলা ছিল নাম্বার অফ বন্ডিং ইলেকট্রন, নাম্বার অফ অ্যান্টিবন্ডিং ইলেকট্রন ডিভাইডেড বাই 2। চলো অ্যান্সার করো। বন্ডিং মানে স্টার ছাড়া গোনো। আচ্ছা, এটা তোমরা বলবে বন্ডিং এ কত ইলেকট্রন ছিল? বন্ডিং ইলেকট্রন ছিল 2 আর 2। হ্যাঁ, বন্ডিং এ ছিল 4খানা ইলেকট্রন, মাইনাস অ্যান্টিবন্ডিং একটাই আছে, অ্যান্টিবন্ডিং এ দুটো ইলেকট্রন, ডিভাইডেড বাই 2 করো। তাহলে 2 মাইনাস 2, 4 মাইনাস 2/2, এরও দেখবে বন্ড অর্ডার 1 আসে। এর অর্থ লিথিয়ামের মধ্যে আবারও আমরা একটাই বন্ড দিতে পারবো। এই হচ্ছে বন্ড অর্ডার বের করার নিয়ম। আমি লিথিয়ামের আরেকটা পয়েন্ট জিজ্ঞেস করি, অ্যান্সার দিও। লিথিয়ামকে আমরা ডায়া বলবো না প্যারা বলবো? মানে লিথিয়াম মলিকিউলকে আমাদের ডায়াম্যাগনেটিক বলা উচিত নাকি প্যারাম্যাগনেটিক বলা উচিত? চলো অ্যান্সার করো। প্যারা। কেন প্যারা? ডায়া হবে স্যার, কারণ হ্যাঁ, একটা বন্ড আছে। না ডায়া বন্ড, হবে। না না, বন্ড একটার জন্য না বৃষ্টি, বন্ড কটা আছে সেটা ম্যাটার করে না। অযুগ্ম ইলেকট্রন মানে আনপেয়ার্ড ইলেকট্রন আছে না সবাই পেয়ার্ড আপ আছে, সেটার উপর ডিপেন্ড করে। তো তুমি লক্ষ্য করো না, আর এই ছবিটার দিকে তাকাও, ওই জন্য তো ছবিটা বানানো। এখানে যে দুটো ইলেকট্রন আছে, কি মনে হয় তোমাদের এরা পেয়ার্ড না আনপেয়ার্ড? Paired। পেয়ার্ড, দুটো ইলেকট্রন একসাথে থাকা মানেই তো পেয়ার। এবার সিগমা স্টার হ্যাঁ। 1s এ যে দুটো ইলেকট্রন আছে এরাও পেয়ার, সিগমা 2s এ যে দুটো ইলেকট্রন আছে এরাও তো পেয়ার। তাহলে আমার সিস্টেমে কোথাও কোনো আনপেয়ার ইলেকট্রনই নেই, আমরা প্যারা কি করে বলবো? নাই, লিথিয়াম অবশ্যই ডায়াম্যাগনেটিক। মাথায় ঢুকলো কি? স্যার ওই যে নাম্বার স্যার অফ বন্ডের যে সংখ্যাটা আছে ওটা 4 হলো কিভাবে বুঝলাম না। নাম্বার অফ বন্ডিং ইলেকট্রন মানে তাকাও, সিগমা 1s এ দুটো ইলেকট্রন, সিগমা 2s এ দুটো ইলেকট্রন, ওই জন্য বন্ডিং ইলেকট্রন 4টা বসিয়েছি। অ্যান্টিবন্ডিং মানে স্টার রা, সিগমা স্টার 1s এ তো দুটো ইলেকট্রন আছে, ওই জন্য অ্যান্টিবন্ডিং এ দুটো ইলেকট্রন বসিয়েছি। 4 মাইনাস 4/2, ওই জন্য 1। বুঝতে বুঝতে পারছি পারলে স্যার। এবারে? আচ্ছা, হ্যাঁ স্যার। তোমাদের কি কনফিউশনটা দূর হলো যে লিথিয়াম কেন প্যারাম্যাগনেটিক না ডায়াম্যাগনেটিক? হ্যাঁ স্যার। স্যার হ্যাঁ বলো। বললাম যে ওখানে 3+3 6, তা কিভাবে হলো ওটা আরেকবার বলবেন? লিথিয়ামে ইলেকট্রন আছে 3টে, তাহলে একটা লিথিয়ামে 3টে ইলেকট্রন। আমি তো লিথিয়াম 2 এর মলিকুলার অরবিটাল করছিলাম, তাই দুটো লিথিয়ামকে ধরে নিয়ে 6টা ইলেকট্রন বানিয়েছি। বুঝলাম? ঠিক। হ্যাঁ হ্যাঁ। ঠিক। আচ্ছা এবার বলো তো, আমরা আচ্ছা আরেকটা কথা বলি, 7 মিনিট বাদে ক্লাসটা অটোমেটিক্যালি ক্লোজ হবে, বন্ধ হয়ে যাবে। আমি তার 10 মিনিট বাদে লিঙ্ক দেবো। মানে জুমে কি হয়, 40 মিনিট লিমিট থাকে, তারপরে ওরা 10 মিনিটের জন্য জয়েন করতে দেয় না। 10 মিনিট বাদে আমি আরেকটা লিঙ্ক পাঠাবো, কেউ যাবে না, সেই লিঙ্কে আবার জয়েন করবে, আবার 40 মিনিট ক্লাস হবে। এইভাবে আমরা দুটো হাফে ক্লাসটা শেষ করবো এবং দেখবে সবই বুঝতে পারবে। এতক্ষণ যে আলোচনা করলাম ফিডব্যাক দাও তো, কতটা বোঝা গেল? আমরা এখনো শেষ করিনি, আরো জটিল জায়গা আছে, কিন্তু আমাকে বলো বুঝতে পারলে কিনা। স্যার বুঝতে পারছি। স্যার এমওটিটা একবার বোঝালে ভালো হতো। ইমোটি তো বুঝিয়ে যাচ্ছি, এগুলোই তো ইমোটি। ও আচ্ছা, ঠিক আছে। যেগুলো দেখছো, যেগুলো শুনছো, এটাই এমওটি, এটাই মলিকুলার অরবিটাল থিওরি। চলো আমি আরো এক্সাম্পল দিই। এবারে একটু জটিল এক্সাম্পলে আসবো। এবারে তোমরা হেডিং করো নাইট্রোজেন মলিকিউল। এটা অনেকটা সময় লাগবে, একটু কঠিন লাগতে পারে এটা। তা আমি সবার আগে নাইট্রোজেন অ্যাটম নেব, নাইট্রোজেন অ্যাটমের ইলেকট্রন কনফিগারেশন লিখবো, পুরোটা লেখো। 1s2 লেখো, 2s2 লেখো, আর 2p3 লেখো। 1s2, 2s2, 2p3। এবার নাইট্রোজেন এটা একটা অ্যাটম গেল, প্রথমে একটা অ্যাটমের অ্যাটমিক অরবিটাল গুলো লিখে নিই। আচ্ছা একটা প্রশ্নের উত্তর দেবে, নাইট্রোজেন মলিকিউলের মধ্যে টোটাল মলিকিউলার অরবিটাল কটা হওয়া উচিত? দেখি এর উত্তর কে দিতে পারে সঠিক। দুটো। কেন দুটো বৃষ্টি? আমি না এমও না বলেছি। না না। হ্যাঁ স্যার। তো 6টা হবে। আচ্ছা কে বললে 6টা হবে? স্যার আমি প্রতীকৃত বললো প্রতীকৃত। 6টা হবে। আচ্ছা আমি একটু চেক করি 6টা হয় কিনা। 1s হচ্ছে একটা অরবিটাল, 2s হচ্ছে একটা অরবিটাল, 2p-র মধ্যে আছে 3টে অরবিটাল, তাহলে 3, 4, 5। একটা নাইট্রোজেন অ্যাটমের কাছে অ্যাটমিক অরবিটাল আছে 5টা, তাহলে দুটো নাইট্রোজেন অ্যাটমের কাছে হবে 10টা, অতএব এমও তৈরি হবে 10টা। এইরকম ভাবেও প্রশ্ন দিতে পারে যে নাইট্রোজেন মলিকিউলে এমও কটা থাকবে, অ্যান্সার তোমাকে 10টা করতে হবে। কারণ কি, অ্যাটমিক অরবিটাল যতগুলো হয় এমও তৈরি করে ওরা ততগুলি। অ্যাটমিক অরবিটাল টোটাল 5টা আছে, এমও তৈরি হবে 5টা। আচ্ছা 5টা এমও কিভাবে তৈরি হবে, এবার আমি একটা একটা করে ছবি করে দেখাই।
আচ্ছা, তোমাদের কিন্তু খাতায় অনেকটা বড় জায়গা নিয়ে কাজটা করতে হবে, নাহলে পরে গুলিয়ে যাবে। তা আমি একটা কাজ করি, এই জায়গাগুলো এখানে রাখলে অসুবিধাই হবে, হ্যাঁ? এগুলোকে আমি ডিলিট করে দিই। আমার একটা ফুল পেজ চাই। ফুল পেজ ছাড়া এই রেমো ডায়াগ্রাম করা মুশকিল হবে। তোমরা একটা ফুল পেজ নেবে, হ্যাঁ? তাহলে ডায়াগ্রামটা সুন্দর বানাতে পারবো, নাহলে অসুবিধায় পড়বো। সবার নিচে তোমরা এরকম ভাবে সাজাও। সবার নিচে একটা বক্স করো। এই বক্সে দুটো ইলেকট্রন দাও। এটা 1s করো। এর নিচে নাইট্রোজেন লেখো, তার নিচে লেখো অ্যাটমিক অরবিটাল। মানে আমি বোঝাতে চাইলাম নাইট্রোজেনের 1s অরবিটালে দুটো ইলেকট্রন থাকে, এর নাম অ্যাটমিক অরবিটাল। তার ঠিক উপরে, খানিকটা উপরে যে জায়গা রেখে দিও, তার ঠিক উপরে 2s লেখো, 2s এর দুটো ইলেকট্রন আছে। তার ঠিক উপরে, একটু বেশি উপরে করে দিও, এখানে তোমাদেরকে টোটাল 3টে অরবিটাল আঁকতে হবে। তার মধ্যে একটা অরবিটাল হবে 2px, আরেকটা অরবিটাল হবে 2py, আরেকটা অরবিটাল 2pz। এখানেও একটা একটা করে 3টে ইলেকট্রন আছে। তাহলে একদিকে নাইট্রোজেনের 5টা অ্যাটমিক অরবিটাল ড্র করো, এইদিকেও সেম ভাবে 5টা অ্যাটমিক অরবিটাল ড্র করবে। আমি একটুখানি জায়গা ছাড়লাম। এটাও নাইট্রোজেনের 1s এর অ্যাটমিক অরবিটাল, এখানে দুটো ইলেকট্রন বসাও। বাঁদিকে যা করেছি ডান দিকে আমরা তাই করব। এটাও 2s অরবিটালে দুটো ইলেকট্রন আছে, আর ওপরে আমাদের 2p অরবিটাল আছে, এর টোটাল 3টে আছে। একটা এখানে উল্টো করে লিখি আমরা 2pz, নাহলে অসুবিধা হয়ে যাবে। 2py, 2px, তোমরা চাইলে একই রকম করতে পারো। এখানে একটা একটা করে 3টে ইলেকট্রন আছে। চলো এই অবধি সবাই বানাও, বানানো হলে আমায় বলো, আমি তারপর প্রসিড করি। সবগুলো অ্যাটমিক অরবিটাল নাইট্রোজেনে লিখে ফেললাম। এবারে কম্বাইন স্যার করানো। হয়েছে। ওকে, এবার কম্বাইন করানোর পালা। প্রথমে বলো তো, আমি যখন এই 1s আর 1s কে কম্বাইন করাবো, আমরা যখন কম্বাইন করাই কি মেথড ফলো করি বলো তো? কম্বিনেশনের মেথডটার কি নাম? কেউ বলছে না। কম্বিনেশন করার যে মেথডটার নাম, সে নামটা আমি বলেছি একটু আগে, সে নামটা তোমাদেরকে বলতে হবে না? LCAO। LCO হ্যাঁ, এলসিএও। চলো এলসিও করলাম। এখানে আমরা নাইট্রোজেন মলিকিউল বানাতে চাই, এগুলোর এমও বলবো, অ্যাটমিক অরবিটাল বলবো না। বলো তো নিচে যেটা লিখেছি, আচ্ছা আমি একটা কালার দিয়ে মার্ক করি। এই যে যেটা লিখলাম, এর নাম বলতে হবে তোমাকে। লক্ষ্য করো কারা কারা ওভারল্যাপ করেছে, সেই অনুযায়ী নাম। 1s আর 1s ওভারল্যাপ করেছে, এর নাম বলো। Sigma 1s। Sigma 1s রাইট, কারণ এরা তো 1s ওভারল্যাপ করলে সিগমাই করবে। তাহলে এর নামটা তোমরা ছোট্ট করে পাশে কোথাও লেখো সিগমা 1s, তার উপরের নামটা লেখো সিগমা স্টার 1s। এবার 2s এ যাই। চলো 2s কে ওভারল্যাপ করো। 2s কে ওভারল্যাপ করালে এরাও তৈরি করবে বন্ডিং একটা, এরা তৈরি করবে অ্যান্টি বন্ডিং একটা। চলো বন্ডিং অ্যান্টি বন্ডিং এর নাম বক্স দিলাম, নামগুলো তোমাদেরকে বলতে হবে। নাম বলো। সিগমা 2s আর সিগমা স্টার 2s। গুড, এটা অঙ্কিতা বললো নিশ্চয়ই। সিগমা হ্যাঁ। 2s আর সিগমা স্টার 2s, গুড। এইটুকু পর্যন্ত প্রবলেম নেই, লিথিয়ামে যা ছিল তাই হয়েছে। প্রবলেম শুরু হবে এবারে। আমি একটা পেজ নিলাম, প্রবলেমটা আইডেন্টিফাই করি আগে। তোমরা লক্ষ্য করে দেখবে, আমি যখন নাইট্রোজেন মলিকিউলের ভিবিটি করিয়েছিলাম, সেই ভিবিটিটা আরেকবার মনে করাই। পিজেড আর পিজেড এরা ওভারল্যাপ করে হেড টু হেড। হেড টু হেড করলে সিগমা করে, তার মানে পিজেড পিজেড সিগমা করে। আর পিওয়াই পিওয়াই এবং পিএক্স পিএক্স এরা সবসময় ল্যাটারাল করে। ল্যাটারাল করলে এরা ডেফিনেটলি পাই করবে। তাই নাইট্রোজেন নাইট্রোজেনের মধ্যে যে আমরা ট্রিপল বন্ড বলতাম, একটা বন্ডকে আমরা সিগমা বলতাম, আর বাকি দুটো বন্ডকে আমরা পাই বলতাম। সেই কনসেপ্ট কিন্তু এখানেও অ্যাপ্লাই হবে। এখানে এই যে পিজেড দেখছো আর পিজেড দেখছো, এরা হেড টু হেড ওভারল্যাপ করে সিগমা করবে, আর বাকি দুজন একই সাথে ল্যাটারাল ওভারল্যাপ করে পাই করবে। দেখুন এনার্জি অর্ডারটা এরকম, তোমরা এরকম ভাবে সাজাও, আমি ডট গুলো পরে দেবো। তোমরা এই জায়গাতে দুখানা বক্স একসাথে আঁকবে। দুখানা বক্স, কারণ বলছি, এই দুখানা বক্সের একটার নাম তোমরা লিখবে পাই 2px, আরেকটার নাম লিখবে পাই 2py। কেন এগুলোকে পাই লিখলাম বলো তো? আমি তো এতক্ষণ ধরে নিচে সিগমা 1s সিগমা স্টার 1s লিখে গেছি, এদেরকে হঠাৎ করে পাই লেখার কারণটা কি? স্যার পাই কারণ বন্ড এরা ফর্ম পাই করবে বন্ড স্যার। করে। হ্যাঁ, কারণ পিএক্স পিএক্স আর পিওয়াই পিওয়াই এরা পাই করে। তাহলে আমাকে পাই বন্ডিং লিখতে হলো। আর একই রকম ভাবে পাই যখন বন্ডিং লিখেছো, পায়ের আবার অ্যান্টি বন্ডিংও হবে। অ্যান্টি বন্ডিং এর এনার্জি তো বেশি, ওই জন্য দুটোকে ওপরে রাখবো। তাদের একজনকে বলবো পাই স্টার টু পিএক্স, আরেকজনকে বলবো পাই স্টার টু পিওয়াই। অর্থাৎ পায়ের দুটো বন্ডিং হলো, দুটো অ্যান্টি বন্ডিং হলো।
এখন এগুলোকে ডটেড দিয়ে রিপ্রেজেন্ট করতে হয়, ডটেডটা দিলেও চলে। আমরা ডটেডটা কিভাবে দেবো বোঝো। এই যে px আছে, px থেকে একটা ডট এখানে নামাও, px থেকে একটা ডট এখানে নামাও। একই রকম ভাবে এখানে একটা ওপরে তুলে দাও, মানে বোঝাচ্ছি একজনের এনার্জি কমে গেল, একজনের বেড়ে গেল। একই রকম ওয়াইও তাই। তাহলে ওয়াই থেকে একটা ডটেড নামাও, এখান থেকে একটা ডটেড ওয়াইতে নাও, একটা ডটেড এখানে নাও, একটা ডটেড এখানে নাও, ওয়াইতে নাও। তো এইরকম ভাবে